আমার নাম শশাঙ্ক। আমি একজন সহকারী স্টেশন মাস্টার। আমি যাচ্ছি হরিপুর স্টেশনে, কারণ হরিপুর স্টেশনে আমার পোস্টিং হয়েছে। স্টেশন মাস্টার নাম শুনলেই লোকে মনে করে হয়তো অনেক শান্তির কাজ বা অনেক টাকা মাইনে। আসলে বিষয়টা একদমই তেমন নয়। ডাক্তার বা নার্সের সপ্তাহে বা মাসে ছুটি আছে, কিন্তু স্টেশন মাস্টারের চাকরিতে কোনো ছুটি নেই। বছরে 365 দিনেই ডিউটি করতে হয়, এমনকি পুজোর দিনটাও বাদ যায় না। এমন একটা চাকরিতে বেতনটা আহামরি হওয়া উচিত, কিন্তু মোটেই তেমন নয়। বেতনের কথা নাই বলে, না হলে এমন একটা চাকরিতে কেউ আর আসতে চাইবে না। বয়স আমার 30 ছুঁই ছুঁই, কিন্তু বিয়ে শাদী এখনো করিনি, কারণ ইচ্ছেই হয়নি কখনো। একজনকে ভালোবাসতাম, নাম ছিল কবিতা। বাবাকে বলেছিলাম কবিতার সঙ্গে বিয়ে দিতে, কিন্তু বাবা তখন বলেছিলেন আগে চাকরি করো, প্রতিষ্ঠিত হও, তারপর না হয় বিয়ে করবে। বাবার কথায় সম্মান রাখতে গিয়ে কবিতাকে হারিয়ে ফেললাম। হয়তো পালিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু পরিবারের সম্মানের কথা চিন্তা করে সেটা করিনি। এরপর মেয়েটির বাবা মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। আমার জন্য কি একটি মেয়ে সারা জীবন ঘরে বসে থাকবে নাকি? যখন চাকরি পেলাম তখন কবিতা আর নেই, সে এখন অন্য ঘরের বউ। তাই তো বিয়ে করার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছি। এই পথে রাতের বেলা তেমন একটা গাড়ি চলে না, তাই গুরুর গাড়িতেই কোয়ার্টারের দিকে যেতে লাগলাম। আমরা দুজন কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কোয়ার্টারে। হ্যাঁ, আমি এই কোয়ার্টারেই থাকবো। অন্যান্য স্টেশন মাস্টাররা হয়তো পরিবার নিয়ে সুন্দর সাজানো গোছানো বাড়িতে ভাড়া থাকেন, তবে আমার তো পরিবার নেই, তাই এখানেই থাকবো। আমি গরুর গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে গরুর গাড়িটি চলে গেল। আমি তখনই কোয়ার্টারে ঢুকে পড়লাম। ঘরের ভিতরে ধুলোবালি আর মাকড়সার জাল ছুঁয়ে আছে চারিদিকে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অনেক দিন যাবৎ এখানে কেউ থাকে না। আমি যখন ঘরের চারপাশটা ভালো করে দেখছিলাম, তখন আচমকা কারোর আওয়াজ ভেসে আসলো। আপনি কি শশান্ত স্যার? হঠাৎ আচমকে এইভাবে কারোর আওয়াজ পেয়ে আমি চমকে উঠলাম। আমি পিছনের দিকে ফিরে তাকাই। 25 থেকে 30 বছর বয়সের এক যুবক, পরনে ধুতি আর পাঞ্জাবি। লোকটার প্রশ্নে আমি বললাম, হ্যাঁ, আর তুমি নিশ্চিত রবিনাথ, তাই না? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন বাবু। আচ্ছা, যাই হোক, বড়বাবু বলেছেন আপনার আসার কথা, তাই তো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। যা বলেছো রবিনাথ, তুমি যে কি পরিষ্কার করেছো সেটাই ভাবছি। এত অল্প সময়ের মধ্যে যা পেরেছি তাই করেছি, বাকিটা আপনি করে নিন। এই কোয়ার্টারে গত 10 বছর ধরে কেউ থাকেনি। যারা আসছে তারা একদিনের পরেই অন্য বাড়িতে ভাড়া নিয়ে চলে যায়। তা আপনি কবে যাবেন বাবু? আমি বাকি সবার মতো নই, আর তাছাড়া আমার কোনো পরিবারও নেই। আমাকে এখানেই থাকতে হবে। আচ্ছা, থাকুন, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, রাত্রে যাই হোক বাইরে বের হবেন না। এই কোয়ার্টারটা একদমই ভালো নয়। দিনের বেলাতেও আসতে লোক ভয় পায়, তাই লোকে এই কোয়ার্টারটা নাম দিয়েছে পরিত্যক্ত কোয়ার্টার। লোকটির কথা শুনে আমি হাসতে লাগলাম। কেন বের হব না? এই সন্ধ্যার রাতে ওসবের নাম নিতে নেই। আচ্ছা বাবু, আমি যাচ্ছি। রান্না করে রেখেছি, আপনি খেয়ে নেবেন। আর আপনাকে যা বলেছি সেটা একদম ভুলবেন না কিন্তু। বিশাল বড় একটি শর্তবার্তা লোকটি বলে চলে গেল। আমি পাশে রাখা বিছানায় শুয়ে পড়লাম। এতটা পথ জার্নি করে এসেছি, শরীরটা বেশ ক্লান্ত। বিছানায় শুয়ে পড়তে যেন রাজ্যের ঘুম চোখে এসে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ঘুম ভাঙলো গভীর রাতে বিড়াল ডাকার শব্দে। পাশের রুম থেকে বিড়াল ডাকার আওয়াজ ভেসে আসতে শুরু করলো, কিন্তু বিড়ালের আওয়াজটা এতটাই তীক্ষ্ণ ভেসে আসছে, কিছুতেই ঘুমানো যাচ্ছে না। আমি তখনই বিছানা থেকে উঠে বসে পড়লাম। আশ্চর্য ব্যাপার, বিড়ালটি এত রাত্রে কান্না করছে কেন? বিড়ালের ভয়ানক আওয়াজ শুনে
আমার ভিতরে ভয় করতে শুরু করলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, হতে পারে মনে পাশের রুমে কিছু আছে, তাই বিড়ালটি এত জোরে কান্না করছে। গিয়ে একবার দেখে আসবো নাকি যে পাশের রুমে কি আছে। আমি বিছানা থেকে ভয়ে ভয়ে উঠে পাশের রুমের দিকে যেতে লাগলাম। আমি আস্তে আস্তে করে পাশের রুমে চলে আসলাম। আশ্চর্য ব্যাপার, রুমে তো কেউ নেই, আর বিড়ালটি গেল কোথায়? একটু আগে কান্না করছিল। আমার ভিতরে আরো ভীষণ ভয় করতে শুরু করলো। আমি রুমে কোনো কিছু না দেখতে পেয়ে আমি বিছানার দিকে যেতে লাগলাম। আমি বিছানায় শুয়ে ঘুমানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ঘুম আমার কিছুতেই আসছে না। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই দরজায় কে যেন জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো। জোরে জোরে ধাক্কার আওয়াজ শুনে আমি বিছানায় বসে পড়লাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 1টা বাজে। এত রাত্রে কে আবার এলো? দরজাটি না খুলে আমি বসে বললাম, কে কে আছে বাইরে? এত রাত্রে দরজায় কে আবার ধাক্কা দিচ্ছে? কিন্তু আমি কোনো কিছু উত্তর পেলাম না, এমনকি দরজায় ধাক্কার আওয়াজটি আর পেলাম না। আমি আবারও বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবারও দরজায় ধাক্কার আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি নিশ্চিত কেউ আমার সাথে মজা করছে। আমি বিছানা থেকে উঠে দরজার দিকে যেতে লাগলাম। দরজার কাছে এসে দরজাটি খুলে দেখি, কিন্তু বাইরে তো কেউ নেই। আমার ভেতরে কেমন যেন ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি দরজাটি বন্ধ করে আবারও বিছানায় শুয়ে পড়ি। একটু পর আবারও ঘুম চোখে এসে পড়ল। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার গায়ের চাদরটি কে যেন টানছে। আমার ভিতরে ভীষণ ভয় করতে শুরু করলো। আমি ভয়ে ভয়ে চোখ খুলি। আমি চোখ খুলতেই আমি দেখি আমার চোখের সামনে একটি মেয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। সেই ঝুলন্ত দেহ দেখে ভয়ে আমার হাত পা হিম হয়ে গেল। আমি আর কোনো কিছু না ভেবে বিছানা থেকে উঠে প্রাণপণে ছুটতে লাগলাম দরজার দিকে। আমি দরজার কাছে যেতেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। বাবু, ও বাবু, শুনছেন? আমার জ্ঞান ফিরল রবীন্দ্রনাথের ডাকাডাকিতে। বাবু, আপনার সাথে কি হয়েছিল রাত্রে যে আপনি এখানে শুয়ে আছেন? আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সব খুলে বলি। এইসব কথা শুনে লোকটি আমাকে বলল, দেখুন বাবু, আমার আগে এই কোয়ার্টারটি দেখাশোনা করত আমার বাবা। বাবা যখন ছিলেন তখন স্টেশন মাস্টার আর তার বউ এখানে থাকতেন। সব কিছু ভালোই চলছিল। এক রাতে রাতের ডিউটি ছিল, তিনি তার বউকে রেখে চলে গেলেন তার ডিউটিতে। কিন্তু সেদিন ঘটে মর্মান্তিক ঘটনা। সেদিন রাতে ডাকাত দলে শিকার হন আমার বাবা। আমার বাবাকে মাথায় আঘাত করে অচেতন অবস্থায় বাইরে ফেলে রাখে। আর অফিসারের স্ত্রীর সাথে হয়তো অনেক খারাপ কিছু হয়েছিল। পরের দিন অফিসারের স্ত্রীর লাশ গলায় দড়ি দেওয়া অবস্থা ঝুলন্ত দেখা যায়। তারপর থেকে মেয়েটির আত্মা এই কোয়ার্টারে ঘুরে বেড়ায়। এরপর থেকে যেই আসে এক রাতের বেশি এই কোয়ার্টারে থাকতে পারে না। এইসব কথা শুনে আমি কোয়ার্টারটি ছেড়ে দিলাম। আমি এখন অন্য রুম ভাড়ায় থাকি।